রহিম ঐতিহ্যবাহী আলম শাহ চৌধুরী বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভা এবং আলোচনা সভায় উন্নয়নমূলক আলোচনা সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ ইসমাইল চৌধুরী, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বন্ধুবর ফরম আত্মীয় ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি, উপস্থিত আমার বন্ধুবর যিনি ব্রিটেনের মতো একটি দেশে একটি অনেক বড় ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসাবে আছেন এবং অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের সবারই গৌরব, বন্ধুবর শাহাদাত হোসেন। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক একজন সিনিয়র ব্যাংকার জনাব বেদাউল আলম চৌধুরী। উপস্থিত আছেন আমাদের মেয়ের জামাই এবং চট্টগ্রামের মধ্যে আলোচিত একজন শিক্ষক আব্দুল আউয়াল সাহেব। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের রাউজান হাইওয়ে থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব সালেহ আহমদ সাহেব। উপস্থিত আছেন আমাদের এই মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আপনাদেরই সবারই খুবই আপনজন, আমার নিজেরও আপনজন, আমার বাগিনা, যে সমাজের জন্য ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, মুসলিম উদ্দিন। এবং উপস্থিত আছেন ৩ নং সিকদার ইউনিয়নের আমাদের অত্র এলাকার সম্মানিত মেম্বার আনোয়ার সাহেব এবং উপস্থিত আমার এই সমাজের শ্রদ্ধেয় মুরব্বী মা খালা থেকে শুরু করে আমার চাচা এবং ভাইয়েরা এবং উপস্থিত সম্মানিত মহিলাগণ এবং ছোট ভাইয়েরা, বাতিজা বাতিজি, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি এবং আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি এই ফ্লোরটা নেওয়ার কারণে পিছনে আমি দেখেছি যে অনেক আমার মা খালারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আসলে যে আমার শ্রদ্ধেয় বড় ভাই একটি কথা বলে গেছেন, দেশে বিদেশে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্নভাবে আমাকে সম্বর্ধিত করা হয়েছে, তবে সবচেয়ে বড় যে আমার এই সংবর্ধনা, এটার মূল্যায়ন অনেক বেশি। আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং এখানে কিছু কথা না বললেই হবে না, সেজন্য আমি সবাই বিরক্ত বোধ করার আগে সময়টুকু চেয়ে নিলাম। আমি এখানে বক্তাগণ আছেন, তাদের বক্তৃতা আপনারা শুনবেন, তাদের অনেক মূল্যবান কথা আছে এখানে। তো কেউ যদি বিরক্ত হয়ে যায় সেজন্য এই সুযোগটা আমি নিচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কথাবার্তা এবং আমাকে নিয়ে অনেক চর্চা আপনারা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি যার জন্য আমার এই পৃথিবীর আলো দেখা, আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ মোহাম্মদ মুসা চৌধুরী। উনি এই পৃথিবীতে নেই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমার মা এখানে বসে আছেন, আমার পরিবারের সকল সদস্যগণ এখানে আছেন এবং যারা আমার বাড়ির এবং সমাজের আছে, আমি সবাইকে আমার নিজের পরিবারের সদস্য হিসাবে মনে করি। আসলে আমি একজন খুবই ক্ষুদ্র মানুষ। আমার বড় ভাই যা বলেছেন 100% সত্য এবং এর পিছনে আরো অনেক কাহিনী আছে যেগুলো হয়তো আপনারা জানেন না। আমার এখানে আসার পিছনে আমার পরিবারের সদস্যদের এবং আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনের কি ভূমিকা আছে সেটা আমি কোনোদিন কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই, আমি বলতে পারবো না। এই বিষয়টি হচ্ছে একটি অনুভূতি, তবুও আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি
আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আমার বলতে কোনো লজ্জা নেই। আমি আন্তর্জাতিকভাবে বিভিন্ন সেমিনারে এখন আমি বক্তৃতা রাখি। আমার সংগঠনের কারণে আমাকে যেতে হয়। আমি সব জায়গায় একটি কথা বলি যে আমি একজন পরিশ্রমী ব্যক্তি। আমি একজন সাধারণ শ্রমিক হিসাবে বিদেশে গিয়েছি এবং কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে আমি প্রমাণ করে দিয়েছি যে একজন সাধারণ শ্রমিকও রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হতে পারে। এটি হচ্ছে আমার সবথেকে বড় পরিচয়। এটি বলতে আমার কোনো লজ্জা লাগে না, আমার গর্ব লাগে এবং সেটিই আমি। সিআইপি এর অর্থ আপনারা সবাই জানেন, তারপরেও এখানে যেহেতু সবাই আছে অনেকে হয়তো অবগত নেই, আমি জাস্ট একটু লাইন অ্যাড করতে চাই পূর্ববর্তী বক্তাগণের সাথে। এটা একটি রাষ্ট্রীয় সম্মান। সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। আমি এবার চতুর্থবারের মতো আপনাদের দোয়াই সিআইপি হয়েছি। আমরা যখন প্রথমবার বা দ্বিতীয়বার সিআইপি হয়েছিলাম তখন শুধু 10 জনকে দেওয়া হতো পুরো বিশ্বের মধ্যে। তখন আমি তাদের মধ্যেও ছিলাম। আমরা সরকারকে বলেছি যে এটার সংখ্যা বাড়ানো হোক, রেমিটেন্সের সংখ্যা বাড়বে। রাষ্ট্রীয় সম্মান হলে প্রবাসীরা বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। সেই হিসাবে এই পর্যন্ত এই বছর 42 জনকে দেওয়া হয়েছে 2টি ক্যাটাগরিতে, সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী এবং যারা বাংলাদেশের পণ্য বিদেশে আমদানি করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। 2 ক্যাটাগরিতে সিআইপি সম্মাননা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। তো আমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি এইবারও সিআইপি নির্বাচিত হয়েছি। আমার পাশে যিনি বসে আছেন ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সাহেব, উনি এবার রানিং সিআইপি। আপনারা জানেন গত 19 তারিখ দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের পক্ষ থেকে যে সিআইপিদেরকে সম্মাননা দেওয়া হয় ওটাতে সরকার প্রধান উপস্থিত ছিলেন। আমরা প্রবাসীগণ যারা বিদেশে থাকি আমরা তো কোনোদিন স্বাধীনতা পদক পাবো না, আমরা কোনোদিন 21শে পদক পাবো না। এই পদকটি হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ পদক এবং এটি হচ্ছে রাষ্ট্রীয় পদক, সব সমমানা পদক। তো আমরা প্রবাসীদের জন্য এর চেয়ে বড় কিছু পাওয়ার আর কিছু নেই। সেই জন্য আমি বলবো যে চাওয়ার চেয়ে পাওয়া অনেক কিছু হয়ে গেছে, এখন আমি দিতে চাই। আল্লাহ এতটুকু এনেছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য আমি কিছু কাজ করে যেতে পারি। আমি যেহেতু পরিবারের সদস্য সবাই উপস্থিত আছে, একটি কথা না বললেই নয়, কোনোদিন সুযোগ হয়নি, আজকে যেহেতু সুযোগ এসেছে বলতে হচ্ছে। যেভাবে আমার উত্থানের পিছনে আমার ভাইদের, আমার বোনদের, আমার মা বাবার, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সবার অবদান ছিল, ঠিক তেমনিভাবে যে এই পর্যন্ত আসার পিছনে বিশেষ ভূমিকা রেখেছে আমার সহধর্মিণী, যার অনুপ্রেরণা, আন্তরিক সহযোগিতা, ভালোবাসা আমি এই পর্যন্ত আসার পিছনে সাহস জুগিয়েছে। আমি তার জন্য সবার কাছ থেকে একটি হাততালি আশা করব। দোয়া করবেন যেন আমার পরিবার দীর্ঘায়ু হয়। যে কথাগুলি আসছিল যে আপনারা জানেন আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি গহিরা কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি গহিরা কলেজ ছাত্র সংসদে নির্বাচন করে আমি দায়িত্ব পালন করেছি, যার কারণে কিছু সংখ্যক লোক বা আমার আদর্শের বিপরীতের কিছু লোক আমাকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। অনেকেই এর পিছনে মদত জুগিয়েছে।
একটি সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমাই মহত্বের লক্ষণ। আমি ক্ষমা করে দিয়েছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আরো কিছু বেশি কিছু বুঝার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। আমি প্রথমবার যখন সিআইপি হয়েছি, যারা আমার পিছনে আমাকে কষ্ট দিয়েছে তারা আমার গাড়ি ধরে বসেছিল, তোমারকে ছাড়া আমরা তোমার সংবর্ধনা যাব না। আপনারা জানেন, প্রথমে আমাকে এমপি মহোদয় যখন রাউজানের প্রথম সিআইপি আমি হয়েছি 2011 সালে, যখন প্রথমবার আমি সিআইপি নির্বাচিত হই এমপি মহোদয়ের পক্ষ থেকে, যে রাউজান অডিটোরিয়ামে আমাকে সংবর্ধনা দিয়েছিলেন এবং আপনারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। রাউজানের সর্বস্তরের লোক ওখানে উপস্থিত ছিল। তো সেই দিনেই আমি বুঝে গেছি যে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। যারা আমার পিছনেই আমাকে না বুঝে না শুনে যে আমার বিরুদ্ধে করেছে, তারাই তো আজকে আমার সাথে আছে। এর চেয়ে বড় কি আর পাওয়া হতে পারে? আমি একটি কথা ক্লিয়ারলি বলতে চাই, চেয়ারম্যান সাহেব তো এখানে নেই, অনেকে অনেক কিছু মনে করে। আমি কোনো রাজনীতির পোস্ট ক্যারি করি না। এমপি মহোদয় আমাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে রেখেছেন, উনি আমাকে দেখতে পারেন, সেটি অন্য কথা। বাট আমি মনে করি যে সমাজ সেবা করার জন্য, কাজ করার জন্য কোনো পদ পদবীর প্রয়োজন হয় না। এটা হচ্ছে একান্তই মনের ব্যাপার। এমপি মহোদয় রাউজানে উন্নয়নমূলক কাজ করে, সেই উন্নয়নমূলক কাজে আমি সম্পৃক্ততা থাকে, আমি সেখানে সম্পৃক্ত থাকি। আমার এই ধরনের কোনো খেয়াল নেই যে আমি এই এলাকায় মেম্বার হব, চেয়ারম্যান হব, উপজেলা চেয়ারম্যান হব, অনেক অনেক কথা বলে। এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার নেই। আমি সবাইকে ক্লিয়ার করতে চাই। আপনারা জেনে খুশি হবেন, সমগ্র পৃথিবীতে 1.5 কোটি প্রবাসী থাকে, বৈধ অবৈধ মিলে 1.5 কোটি প্রবাসী বসবাস করে। এই 1.5 কোটি প্রবাসীদের একটি শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন, যেখানে ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব আমাদের সম্মানিত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, উনি এখানে বসে আছেন। সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে ওনারা আমাকে নির্বাচিত করেছে। তো আমি 1.5 কোটি প্রবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরকারের সাথে কথা বলি। বিভিন্ন বিষয় দাবি দেওয়া ইতিমধ্যে আমরা পূরণ করেছি, আমার একার জন্য না, 1.5 কোটি প্রবাসীদের স্বার্থ নিয়ে আমি চিন্তা করি। তো সেই জায়গা থেকে আমি এখানে এসে মেম্বার হব, চেয়ারম্যান হব বা এই ধরনের যদি কেউ চিন্তা ভাবনা করে থাকে, তাহলে এটা তার চিন্তা ভাবনার পরিধির ব্যাপারে, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। আমি এখানে রাজনীতি করি না। এমপি মহোদয় আমাকে পছন্দ করে, আমিও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশীদার হতে চাই ওনার সাথে। এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় এই পরিচয়, এবং এই পরিচয় নিয়ে আমি থাকতে চাই। আমার যে চিন্তা ভাবনা, যে আমি যেহেতু এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামের আমার কিছু দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। একজন ইয়াসিন দিয়ে হবে না, আমি এখানে প্রতিটি ঘরে ঘরে ইয়াসিন সৃষ্টি করতে চাই এবং সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই। এটা আমার নিজের জন্য না। এই যে আপনারা আজকে যে রোডের রাস্তার কথা বলা হয়েছে, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতেছি, এই রাস্তা নির্মাণের জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার বন্ধুবল লোকমান, বাতিজা সাহেব, আনোয়ার মেম্বার এবং যে অন্যতম ভূমিকা রেখেছে আমার ছোট ভাই মঞ্জু, এখানে আপনাদের সামনে উপস্থিত আছে, যে তাদের এবং সাইদু আছে, রাশেদ আছে, আমার অনেক বন্ধু বান্ধব এগুলা টেক কেয়ার করেছে এবং এলাকার অনেক লোকজন এখানে সহযোগিতা করেছেন, আপনারা দেখেছেন, শ্রম দিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রাস্তাটি আমাকে সরকারের পক্ষ থেকে 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং ওনাদের নিজের হাতে এটি খরচ করেছে 1,20,00,000 টাকা। এগুলো আপনাদের জানার জন্য আমি বলে রাখতেছি। 80 লক্ষ টাকা আমরা একটা টাকাও সমাজের পক্ষ থেকে নিয়ে, এটা আমার পকেট থেকে আমি দিয়েছি। কেন দিয়েছি? এটা আমার একটা স্বপ্ন ছিল, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, যে আমি মনে করি আমার পক্ষ থেকে এই কন্ট্রিবিউশন করা দরকার সমাজের জন্য। এই রাস্তা নির্মাণের সময়, এটা জানেন আপনারা, 7 ফিটের একটা রোড ছিল। যখন আমি এমপি মহোদয়কে নিয়ে এখানে উদ্বোধন করার জন্য আনলাম, উনি আমাকে বললো যে এই রাস্তা করতে হলে তোমার গর্বিটা বিক্রি করতে হবে। আমার বাগিনা মুসলিমও ছিল এখানে উপস্থিত। উনি বলতেছে এখানে তুমি কি প্লেন ল্যান্ড করাবে নাকি, এত বড় রোডের কি প্রয়োজন?
এটা তো তুমি অনেক টাকা তোমার পকেট থেকে যাবে। আমি বলছিলাম আপনি দোয়া করেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি এটা করে যাব। এবং শেষ পর্যন্ত এটা সফলভাবে সবার সহযোগিতার কারণে এটা করতে আমরা সক্ষম হয়েছি। এর পরবর্তীতে আসলো আমরা যে আমাদের চিন্তা ভাবনা ছিল রাস্তার দুই পাশে ফলজ গাছ রোপণ করব। সেখানে একদম 3 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধা মহিলা পর্যন্ত, বয়স্ক আমাদের চাচা জেঠা পর্যন্ত সবাই এখানে এসে আমাদেরকে সহযোগিতা করেছে, এই কাজে সম্পৃক্ত ছিল। এবং আমার যে চিন্তা ভাবনা ছিল রাস্তার পাশে ফলজ গাছ থাকবে, এটা সবার জন্য উন্মুক্ত, এটা কারো একার না। এবং সেই কাজে আমাকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমার এলাকাবাসী সহযোগিতা করেছে সেজন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। এবং সাথে সাথে আমি এইটি অনুরোধ করব যে আপনারা এগুলার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করবেন। এবং দেখবেন এখনো পর্যন্ত, আমি গত বছর যখন আসলাম দেখলাম যে অনেক লোক বাইরে থেকে কিন্তু এখানে আসে, বেড়াতে আসে, যে গাছের পেয়ারাগুলো চিড়ে খায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি রাত্রে 2টা বাজলেও এখানে চলে আসি, আমার গ্রামের প্রতি অন্যরকম একটি টান আমার এখানে ভালো লাগে। এটা হচ্ছে শেকড়। আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি যত বড়ই হই না কেন, আমার চিন্তা ভাবনা থাকে সবসময় আমার শেকড়ের টানের দিকে, এখানে আমাকে টানে। এবং আমি সবাইকে নিয়ে সমাজের জন্য কাজ করতে চাই। তো অনেক সামাজিক কথাবার্তা ওনারা বলেছেন। আমি এই অত্র মসজিদ পরিচালনা কমিটির আমিও কিন্তু একজন কার্যকরী সদস্য। আমি গর্ববোধ করি যে এই কমিটির মধ্যে আমি একজন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছি। আমি যে কথাটি আগে বলেছিলাম যে কাজ করার জন্য কোনো পদ পদবীর প্রয়োজন হয় না, এটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। অনেক মানুষ আছে দেখবেন সমাজে, টাকা আছে মন নাই, আবার অনেকের কাছে মন আছে টাকা নাই। মনটা বড় রাখতে হবে। আমি কোনো সময় নিরাশ হই না, আমি স্বপ্ন দেখি এবং স্বপ্ন বাস্তবায়নের পিছনে আমি ছুটি। তো সেই হিসাবে এখানে যেই দুজন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসমাইল চৌধুরী এবং আমার বাগিনা মুসলিম, যে আমাদের সমাজের যুবক ভাইদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে আমাদের সমাজকে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছে, আমি সমাজের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার সব সময় যে যতটুকু আমি সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে সেটা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। ছাত্রছাত্রীদের বিষয়টি বলেছেন, তারপর আমি একটি অ্যাড করতে চাই। একটি বিষয় হয়তো অনেকেই জানেন না, এই বিষয়গুলি নিয়ে আমরা সরকারের সাথে কাজ করি। প্রবাসী সন্তানদেরকে সরকার বৃত্তি দেয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিচ্ছে, সেটা সেপারেট। বাট প্রবাসীদের জন্য আরেকটা সেপারেট বৃত্তি দেওয়া হয়, যেটা 1 থেকে 8 পর্যন্ত মাসে 1000 টাকা করে, 1 বছরে 12,000 টাকা দেওয়া হয় 1 থেকে 8 পর্যন্ত। 8 থেকে এসএসসি পর্যন্ত দেওয়া হয় 17,000 টাকা। এরপরে এসএসসি থেকে ইন্টার পর্যন্ত দেওয়া হয় 30,000 টাকা এবং কলেজ থেকে ইউনিভার্সিটি লেভেলে দেওয়া হয় 37,000 টাকা 1 বছরে। তো এই সুযোগ নেওয়ার যদি কোনো সুযোগ থাকে, তাদের সরকারি নীতিমালা আছে, আপনারা অ্যাপ্লাই করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি এখানে অফিস আছে চট্টগ্রামে, যিনি পরিচালক আমার খুব অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি ওনার সাথে আজকেও কথা বলেছি যে ওইখানে সরকারি নীতিমালার মধ্যে যদি আপনারা পড়েন, ওই ক্রাইটেরিয়াটা পড়েন, আমরা অ্যাপ্লাই করবেন, আগ্রাবাদে ওনাদের অফিস যাবেন, আমার কথা বলবেন এবং ওনাদের পক্ষ থেকে এটা ছাড়পত্র দেওয়া হবে। এবং আমি চাই এই সুযোগ সুবিধাটা সবাই নেই। এরপরেও যদি আমার সমাজের কোনো ছাত্রছাত্রী টাকার জন্য পড়ালেখা স্টপ হয়ে যায়, আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আমি চাই না যে কোনো আমার ছেলে মেয়ে এখানে যারাই আছে, আমার যেহেতু এখন আমাদের একটি পর্যায়ে বয়স এসেছে, যারাই এখানে আছে সবাই আমার বাতিজি বা আমার অবশ্যই ছোট স্নেহের, এবং আমার সন্তানেরা আমি চাই না যে কোনো কারণে টাকা পয়সার জন্য যেন পড়ালেখা স্টপ হয়ে যায়। সেই হিসাবে যদি কখনো মনে করেন যে আপনার সন্তানকে পড়ালেখার জন্য
উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য কোনো সাহায্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সেই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখব। আরেকটি কথা আসছে যে আমার ছোট ভাই ইব্রাহিম বলেছে যে আমরা একটা খেলার মাঠ করতে চাচ্ছি। আসলে অনেকগুলি স্বপ্ন, মানুষের ছোট ছোট যে স্বপ্নগুলি থাকে, এটা আমি যেভাবে লালন করতেছি হয়তো আমার ভাই এবং আপনার মধ্যেও সেটি লালন হচ্ছে, হয়তো কার্যক্ষেত্রে সেটা প্রমাণ করতে পারতেছি না, সময়ের দরকার। আমার বড় ভাই বলেছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সবগুলি ধাপে ধাপে হয়ে যাবে। আমরা যে মাজারের সামনে যে মাঠটি আছে, যে জায়গাটি আছে, আমাদেরও আছে, আমার যে হান্নানদের আছে বা মেম্বারদের আছে, আমাদের জায়গা হয়তো বেশি আছে। আমরা বলেছি এটা সবার জন্য আমরা উন্মুক্ত করে দেব এবং এটি একটি খেলার মাঠ হবে এবং এই মাঠের জন্য যা যা কিছু করতে হবে ইনশাআল্লাহ আমি আর্থিকভাবে সহযোগিতা করব, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি চাই এই মাঠ থেকে খেলে আমার সমাজের ছেলেরা একদিন সাকিবুল হাসান হবে, এটা আমার স্বপ্ন। এবং আপনারা সেখানে সেদিকটি নজর রাখবেন। এখানে যারা আপনারা সমাজের দিনের মানে যারা কাজ করে যাচ্ছেন, আপনারা সেই দিকটি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আছে, এখানে পুলিশ হচ্ছে আমাদের সেবক, এটি মনে রাখবেন। আমাদের একজন সম্মানিত ওসি সাহেব এখানে উপস্থিত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ছাড়া যারা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ আছেন সবাই কিন্তু প্রজাতন্ত্রের সেবক হিসাবে কাজ করে। সেটি হচ্ছে আমার দেশের জাতীয় সংসদের যে সংবিধানের সেটাই লেখা আছে। প্রজাতন্ত্রের মালিক হচ্ছে যে আমরা যারা নাগরিক সাধারণ জনগণ, এবং আমাদের সেবক হিসাবে যারা কাজ করে তারা ইনক্লুডিং প্রাইম মিনিস্টার এক্সেপ্ট মহামান্য রাষ্ট্রপতি, আমি যদি ভুল বলে না থাকি। তো সেই হিসাবে পুলিশ আমাদের বন্ধু। আপনারা জানেন আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করি, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন টেলিভিশনে পত্রপত্রিকায়, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপর একটু করে বলতে হয়। আমাদের মাননীয় এসপি সাহেব নূর আলম মিনা সাহেব, উনি এখন প্রমোশন হয়ে এডিশনাল ডিআইজি হয়েছেন। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে প্রবাসীর জন্য একটি সহায়তা ডেস্ক চালু করার জন্য, উনি এটি করেছেন এবং এই পর্যন্ত 1800-র উপরে প্রবাসীরা আইনি সহায়তা পেয়েছে। কারণ এখানে প্রবাসীরা আসলে মনে করে তারা টাকা কামাই আসছে। সব পুলিশ ভাইয়েরা একই রকম নয়, আমরাও একই রকম নয়। আমাদের প্রবাসীদের মধ্যে যে সবাই একই রকম সেটা হতে পারে না। যেমন হাতের আঙ্গুল 5টি সমান হয় না, সেই ক্ষেত্রে সকল ক্ষেত্রে মানুষ সবাই একইভাবে হয় না। কিন্তু এই নূর আলম মিনা সাহেব আমাদের রিকোয়েস্টে 1 বছরের মধ্যে প্রায় 1800টি কেস হ্যান্ডেল করেছে এবং এইগুলির মধ্যে অনেক ব্যক্তিগতভাবে আমার রিকোয়েস্টে উনি করেছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। প্রবাসীদের পরিবারের ক্ষেত্রে বা তার কোনো লেনদেনের ক্ষেত্রে যে আইনগত যে ভিত্তিগুলো আছে ওনারা সহায়তা করেছেন। এবং আমরা বলবো যে আমরা সবসময় বলি, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে এটি হচ্ছে প্রবাস বান্ধব পুলিশ। এবং এখানে সম্মানিত আমাদের যিনি কেফায়েতুল্লাহ সাহেব আমাদের থানার ওসি হিসাবে দায়িত্বরত আছেন, ওনার কাছে একটি ডেস্ক রয়ে গেছে যে প্রবাসী সহায়তা ডেস্কের যে কেসগুলো সেগুলো আলাদাভাবে দেখা হয়। এবং ঠিক একইভাবে এই সিএমপি কমিশনার জনাব মাহবুল আলম সাহেব, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এয়ারপোর্ট থেকে বের হলে বন্দর থানা বা আরো কিছু সংশ্লিষ্ট থানা যে আগ্রাবাদের দিকে আসার সময় যে কোনো প্রবাসীকে তারা হুট করে চার্জ করে ট্যাক্সি থামিয়ে এ কি আছে কি আনছেন, এটা যেটি সবসাথে অন্যায় একটি কাজ। আমি কমিশনারের সাথে অফিসিয়ালি মিটিং করে বৈঠক করে ওনাকে বলেছি যদি সেকেন্ড টাইম আমার কোনো প্রবাসীর গায়ে এভাবে হাত দেওয়া হয় তাহলে এটা কিন্তু অনেক উপর পর্যন্ত যাবে। এবং উনি আশ্বস্ত করেছিলেন আমাকে যে 1 সপ্তাহের মধ্যে এটা বন্ধ হবে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। এই 1 বছরের মধ্যে আমি কোনো রিপোর্ট পাইনি। আমি বলেছি স্পেসিফিক যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে যে যারা অবৈধ ব্যবসা করে তাদেরকে চার্জ করেন। একজন পুলিশ চোখ দেখে বুঝতে পারে যে আসলে সে ক্রিমিনাল না ভালো লোক।
আর অসহায় প্রবাসীরা বিদেশ থেকে এত কষ্ট করে আসছেন, আপনি সেখানে হাত দিয়ে মোবাইল নিয়ে নেবেন, তার যে দামি সামগ্রীগুলো নিয়ে নেবেন, এগুলো আমরা হতে দেব না। তো আমি এই কথা প্রসঙ্গে আসলাম যে আসলে আমার কাজ হচ্ছে এগুলি, আমি এগুলোই করি। এই যে জেলা লেভেলে সেন্ট্রালি সরকারের সাথে এই কাজগুলো আমি করে যাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি সকল প্রবাসীদের জন্য কাজ করতে চাই। তো আমাদের এখানে যিনি ওসি সাহেব উপস্থিত আছেন, ওনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে, হয়তো আরো অনেক ঘটনা হতে পারে। আপনি যদিও বা হাইওয়ে থানার দায়িত্বে আছেন, আপনার কাছে বিনীত রিকোয়েস্ট, আপনি তো একজন আইন শৃঙ্খলা বাহিনীর একজন অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বে আছেন, আপনার বিটে আপনি একটু বলে রাখবেন যে কখনো যদি আমার এলাকা থেকে কোনো রিকোয়েস্ট যায় যেন সাথে সাথে সেটাকে প্রটেক্ট করা হয়। যদি অন্যায়ভাবে কোনো ধরনের কাজ হয়ে থাকে, আপনাদের আন্তরিক সহযোগিতা আমি কামনা করি, কারণ এই রোড দিয়ে যাওয়ার পরটাই হচ্ছে আপনার অফিস। তো এখানে যদি ব্যারিকেড দেওয়া হয় তাহলে আর যাওয়ার কোনো স্কোপ নেই। দুষ্কৃতিকারীরা যদি কোনো সন্ত্রাসী যদি অন্যায় করে যেতে চায়, তাহলে আপনি সেটা আন্তরিকভাবে দেখবেন। আমি আপনার নাম্বারটি আপনার অনুমতি ক্রমে আমি সমাজের মধ্যে যারা এখানে কাজ করে তাদের সবাইকে দিয়ে দেব, এবং আপনি সেই বিষয়টি স্পেশালি টেক কেয়ার করবেন। আমি এটা আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি সবার কাছ থেকে। আর একটি বিষয় আসছে যে পাবলিক পরিবহনের একটি বিষয় আছে, ওটার সাথে হাইওয়ে থানার ওসি রিলেটেড। আমরা যদি এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট চালু করতেছে, আসলে এটার আইন কি আমরা জানি না, এটা কিভাবে করা যায়। আমি আমার বড় ভাই এবং মুসলিম এখানে উপস্থিত আছেন, ওনার সাথে একদিন গিয়ে বসে যদি প্রয়োজন হয় তাহলে ওনার আন্তরিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। আমি ওনাকে বলবো, অনুরোধ করব যে এই বিষয়টি আপনারা দেখবেন। আর যে আরেকটি বিষয়, আমরা আজকে এখান থেকে এটা শুরু করেছি, আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে বিস্তারিত আমার বড় ভাই ইসমাইল ভাই বলেছেন যে মাইকের ব্যবহার, শব্দ দূষণ, এটি অনেক বড় একটা ক্রাইম বিদেশের মাটিতে। আমরা দেখেছি, আমরা বিশ্বের বিভিন্ন দেশে যাই, শব্দ দূষণ হচ্ছে এটা খুবই বড় একটা অপরাধ। বাংলাদেশেও আইন আছে, বাট সেটা প্রতিপালন হচ্ছে না। কোনো কারণে আমি সমাজের কাছে অনুরোধ জানাবো, যদি কোনো কারণে মাইক ব্যবহার করতে হয়, যতটুকু দরকার সেই সাউন্ড ওইখানে পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকে। এই মাইকের কারণে যেন আরেকজনের ডিস্টার্ব না হয়, কারণ অনেক এখানে মুরব্বীরা থাকে, তারা ঘুমাইতে পারে না, অনেক ছেলেবেলে ছাত্রছাত্রী তারা পড়ালেখার ডিস্টার্ব হয়, অ্যাটেনশনটা চলে যায়, অনেকে নামাজও পড়তে পারে না ঠিক মতো। সেই জন্য মাইকের ব্যবহারটা বন্ধ হবে ইনশাআল্লাহ। এটা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আজকে এখান থেকে আমরা শুরু করলাম, এটা আজকে মডেল হিসাবে এখানে কাজ করবে। তো পরিশেষে আসলে আর বেশি কিছু বলার নেই। আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞ। অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত করতে হচ্ছে, এখানে মূল্যবান বক্তারা এখানে উপস্থিত আছেন। আমি হতাশা পছন্দ করি না, আপনারা হতাশ হবেন না। জীবন অনেক বড়, জীবনে সংগ্রাম করে, যুদ্ধ করে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি পরিশ্রমী হয়ে থাকেন, সততা আপনার ভিতরে থাকে, তাহলে আপনার জয় একদিন হবে ইনশাআল্লাহ। এটি মনে রাখবেন। পরিশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আয়োজনের পিছনে যে আমাদের সমাজের যুবক ভাইয়েরা যে ভূমিকা রেখেছে, যে অক্লান্ত পরিশ্রম করেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।